রতিকান্ত বাবু, আমি আজকেই মাধবপুরের জন্য রওনা দিচ্ছি। আপনি এসে পড়েছেন, আমি একটু সাহস পাচ্ছি। নিশ্চয়ই আপনি জানেন আগে মাধবপুর ফরেস্টে কত জায়গা থেকে কত পর্যটক ঘুরতে আসতেন। পর্যটনের কারণে রোজগারও ভালোই হতো। হঠাৎ করে এই ভূতের উপদ্রব শুরু হয়েছে। দিন হোক বা রাত, ভয়ঙ্কর ভুতুড়ে আওয়াজ শোনা যাচ্ছে। রাতের বেলায় নাকি আত্মাদেরও দেখা যাচ্ছে এখানে। এই কারণে মানুষজন আমাদের মাধবপুর ফরেস্টে আসতে এখন ভয় পাচ্ছে। এই ভৌতিক ঘটনাগুলোও ঘটছে আর বেআইনিভাবে গাছগুলোও কেটে নেওয়া হচ্ছে। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাল সকালে ইনভেস্টিগেশনের জন্য মাধবপুর ফরেস্টে যাব। ঠিক আছে, রাত তো এখন অনেকটাই হলো, আপনি বরং এখন বিশ্রাম নিন। রামু, ইন্দ্রজিৎ বাবুকে আমাদের গেস্ট রুমে নিয়ে যাও। ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো, গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কই দেখি তো। স্ট্রেঞ্জ, এই তো একজন ভদ্রমহিলা সাদা কাপড়ে ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু গেলেন কোথায়? বাবু, আমি জমিদার বাবুর বাড়িতে 10 বছর ধরে কাজ করছি, কিন্তু আপনি যেমনটা বলছেন এরকমের আগে কোনোদিন শুনিনি। আপনি আলো নিভিয়ে ঘুমিয়ে পড়ুন বাবু, দেখবেন ঘুমিয়ে পড়লে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে রামু, তুমি আসতে পারো। মাধবপুরের রহস্য ক্রমশ আরো বেড়েই চলেছে। তার মানে ওরা জঙ্গলের পেছন দিক থেকে গাছগুলো কেটে নিয়ে গেছে। কিন্তু রতিকান্ত বাবু তো বললেন যে এখানে রাতে ভূতে ঘুরে বেড়ায়। তারপরেও চোরা কারবারিরা এখান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে। ওরা কি ভূতে ভয় পায় না? নিশ্চয়ই কিছু গন্ডগোল রয়েছে। এখানকার ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষালের সাথে দেখা করতে হবে। দেখি এই ব্যাপারে ওনার কি মতামত। ফরেস্ট ইন্সপেক্টর হিসেবে আপনারও তো দায়িত্ব বর্তায় ওই চোরা ব্যাপারীদের হাত থেকে এই জঙ্গলের গাছগুলোকে বাঁচানোর। আরে বাপরে, আপনি কি শোনেননি নাকি? ওই জঙ্গলে রাত্রিবেলা ভূতে ঘোরে, কাঠ চোরদের ধরতে গিয়ে শেষ পর্যন্ত ভূতের হাতে আমার প্রাণটা যাক। এত শখ আমার নেই ইন্দ্রজিৎ বাবু। আর আপনাকেও বলছি শুনুন, এই জঙ্গল এখন খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। সেই জন্য নিজের প্রাণ হাতে করে বিপদের ঝুঁকি নেবেন না। আপনার ভালোর জন্যই বলছি আমি। প্রাণের ভয় ইন্সপেক্টর ইন্দ্রজিৎ পায় না ভুবন বাবু। বাই দ্য ওয়ে, আপনাকে একটা রহস্যজনক ঘটনার ব্যাপারে বলতে এসেছি। রহস্যময় ঘটনা? একটু খুলে বলুন তো। কাল রাতে আমার বাড়ির পেছনের দিকে একটা গাছের নিচে দেখলাম যে ও মাই গড, এই সাদা কাপড়ে কে দাঁড়িয়ে? রামু, রামু, কি হয়েছে বাবু? একবার দেখো তো,
গাছের নিচে সাদা কাপড়ে কে দাঁড়িয়ে আছে? কোথায়? গাছের নিচে সাদা কাপড়ে তো কেউ নেই ইন্দ্রজিৎ বাবু। যদি কেউ না থেকে থাকে তাহলে এই কুকুরটা কেন চিৎকার করছে? কুকুর? কোথায় কুকুর বাবু? আমি তো ওখানে কুকুর বা সাদা কাপড়ে কাউকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? এসব এসব কি বলছেন ইন্দ্রজিৎ স্যার? এসব কথা তো আমি আগে কখনোই শুনিনি। ঠিক আছে, আজ রাতে এসে নিজের চোখে সেটা দেখুন। ওই দেখুন ভুবন বাবু, গাছের নিচে সাদা ঘোমটা দিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। কোথায়? আমার চোখে তো কিছুই পড়ছে না। সত্যি আপনি কিছু দেখতে পাচ্ছেন না? কিন্তু আমি, আরে তাই তো, কেউই তো নেই এখানে। এই সমস্ত ভুতুড়ে ঘটনা ইন্দ্রজিৎ বাবু, সাবধানে থাকবেন কিন্তু আপনি, খুব সাবধানে। আপনার ওপর কিন্তু ওনাদের খারাপ দৃষ্টি পড়েছে। আপনি বরং মাধবপুর ছেড়ে এখনই চলে যান। কিন্তু এই রহস্যের সমাধান না করে আমি এখান থেকে যাব না। ওই দেখুন ভুবন বাবু, কুকুরটা ডাকছে। কিন্তু আমি তো কোথাও কোনো কুকুরকে দেখতেই পাচ্ছি না। আমি এখন ওই কুকুরটাকে দেখতে পাচ্ছি। ইন্দ্রজিৎ বাবু, এটা তো সেই কুকুরটা। ইন্দ্রজিৎ বাবু, ওই কুকুরটা? ওই কুকুরটা মানে কোন কুকুরটা? আপনি কি এর আগে ওকে দেখেছেন? না না, মানে মানে হলো। কি হলো ব্যাপারটা? ভুবন বাবু কুকুরটাকে দেখে এইভাবে ভয় পেয়ে পালিয়ে গেলেন কেন? তার মানে ওই কুকুরটা আমায় কিছু দেখাতে চাইছে। এ তো মাধবপুরের ফরেস্ট, কিন্তু এই কুকুরটা এই পাথরের সামনে দাঁড়িয়ে চিৎকার করছে কেন? এ তো একটা সুড়ঙ্গ, এর ভেতরে কি আছে? আজ তুই খুব ভালো কাজ করেছিস। আজ তোর কারণে ইন্দ্রজিতের ভুতুড়ে ব্যাপারটা সত্যি বলে মনে হবে। আগের রাতে ঘোমটা পড়ে ভয় দেখিয়েছিলিস, আর আজকে তুই। সবই আপনার বুদ্ধির খেলা বাবু। চল এখন তাড়াতাড়ি সাদা শাড়িটা খুলে ফেল, আমাদের এখান থেকে বেরোতে হবে। এই তো রতিকান্ত বাবুর বাড়ির কাজের লোক রামু। ও মাই গড, ফরেস্ট ইন্সপেক্টর ভুবন ঘোষাল, এই সবের পান্ডা। কিন্তু ইন্দ্রজিৎ বাবু আমাদের এই সুড়ঙ্গের গল্পটা জানবেন কি করে? ওই কুকুরটা, ওই হয়তো যে কোনো সময় ইন্দ্রজিৎকে এখানে ডেকে নিয়ে আসবে। কুকুর? কোন কুকুর ওস্তাদ? আরে যে কুকুরটা আমাদের গাছ কাটার সময় দেখে ফেলেছিল। কিন্তু ওই কুকুরটাকে তো আমরা গুলি করে মেরে দিয়েছিলাম। ভুবন ঘোষাল, ব্যাপারটা কি? ইন্দ্রজিৎ বাবু, আপনি এখানে? ওই কুকুরটা যেটা বলতে চাইছিল সেটা আমার সামনে এবার পরিষ্কার। আপনি ভূত হয়ে মানুষদেরকে ভয় দেখান, আর আপনি রাতের অন্ধকারে বেআইনিভাবে গাছ কেটে পাচার করেন। কিন্তু এবার আপনাদের সবার খেলা শেষ। ওরে রামু, এই মুহূর্তে ইন্দ্রজিৎকে শেষ করে দে। হ্যান্ডস আপ! বেশি চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। আমায় ক্ষমা করে দিন ইন্দ্রজিৎ বাবু, অন্তত এবারের মতো। কোনো ক্ষমা নয়, এবার সোজা জেলে চলুন, কারণ আপনাদের মতো অপরাধীদের ওটাই আসল জায়গা। মাধবপুরের জঙ্গল থেকে চোরা কারবারিদের দল ধরা পড়ল, ভৌতিক রহস্যেরও সমাধান হলো। কিন্তু ওই কুকুরটা জঙ্গলে কোথাও অদৃশ্য হয়ে গেল, ওই রহস্যের কোনো সমাধান করা গেল না। আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ? না, পড়া হয়নি। কেন,
কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বলুন জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন, তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বলুন জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আজ্ঞে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন, আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না। পোস্টমাস্টার মশাই চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়ল না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন, বেশি কথা বলতে যেও না।
ভুলে যেও না, তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই, শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে জানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না, তাহলে এত রান্না করলে কিসে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? ছেলে ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোন রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।
স্বপ্ন। আজ সন্ধেবেলা ক্লাবে গিয়ে এই বরুণ জেঠুকে এই স্বপ্নের কথাটা বলতে হবে। ও বরুণ জেঠু বলো না, এমন ভয়ানক স্বপ্ন কেন দেখলাম? স্বপ্ন এক বড় অদ্ভুত বিষয় রে, এর সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারে না। তবে বেশিরভাগ লোকই বলে যেটা নিয়ে মানুষ বেশি চিন্তা করে সেটাই কোনো না কোনো ভাবে সে স্বপ্নে দেখে। কিন্তু আমি তো এরকম কোনো ব্যাপার চিন্তাই করিনি যে ওরকম একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এসব নিয়ে আর বেশি ভাবিস না তো আকাশ, তার চেয়ে আমার গল্পটা আজ তোরা মন দিয়ে শোন। কিসের গল্প বরুণ জেঠু? আজ তোদের যে গল্পটা বলবো তার পেছনেও রয়েছে এক অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত স্বপ্ন মানে আমার স্বপ্নটার মতন বরুণ জেঠু? সব স্বপ্নই কি একরকম হয় রে আকাশ? এই স্বপ্নটা ছিল একদম অন্য রকমের একটা স্বপ্ন। স্বপ্নটা কে দেখেছিল? তুমি? না, আমি দেখিনি। এই স্বপ্নটা দেখেছিল নগেন খুড়ো। নগেন খুড়ো? তিনি আবার কে? বলছি সব বলছি, মন দিয়ে শোন। আমি তখন হরিহরপুর গ্রামের পোস্টমাস্টার মশাই। বলতে বাধা নেই, ওরকম গ্রাম আমি আর দুটো দেখিনি কখনো। এই কথা কেন বলছো? জানিস আকাশ, গ্রাম সাধারণত হয় সবুজ সুন্দর। এই হরিহরপুর গ্রামটা ছিল বড় রুক্ষ। জলের অভাবে মাটি শুকিয়ে গেছে, প্রচন্ড গরম, গাছের পাতাগুলো ধুলোতে ঢেকে গেছে। মানে সোজা কথায় গ্রাম বলতে যে ছবি আমাদের মনে ফুটে ওঠে তেমন গ্রাম ছিল না এই হরিহরপুর। বুঝলাম, কিন্তু ওই স্বপ্নটার কি হলো এবার তো বলো। তা যাই হোক, সারাদিনে কাজের পরে বাড়িতে আর গরমে মন টেকতো না, তাই বেরিয়ে পড়তাম আড্ডা দিতে। কাদের সাথে আড্ডা মারতে? আমাদের একটা ছোট আড্ডা মারবার দল ছিল, সেখানেই আলাপ নগেন খুড়োর সঙ্গে। ভালো নাম নগেন বারুই। লোকটা বেশ হাসি খুশি, খোলামেলা মনের মানুষ। কিন্তু সেই মানুষ হঠাৎ কেমন পাল্টে গেল। কেন? মানুষটাকে পাল্টে দিয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন। স্বপ্নটা কি? বলছি এক সন্ধ্যার আড্ডার আসরে দেখি নগেন খুড়ো একদম চুপচাপ হয়ে বসে আছে। আমি বললাম, ও নগেন খুড়ো, আজ কি হলো আপনার? হ্যাঁ, এমন মাথা নিচু করে বসে আছেন কেন? মন মেজাজ ভালো নেই বুঝি? কি হলো? মাস্টার মশাই কিছু বলতেছে, কানে ঢুকতেছে না? আরে নগেন খুড়ো, তোমার হলোটা কি? 3-4 রাত চোখে ঘুম নেই, বুঝলে? 3-4 রাত। কি বলছেন নগেন খুড়ো? হ্যাঁ, 3-4 রাত চোখে ঘুম নেই কেন? কি হয়েছে? স্বপ্ন গো পোস্টমাস্টার মশাই, স্বপ্ন। একই স্বপ্ন রোজ রাতে দেখতেছি গো। উফ, কি ভয়ানক স্বপ্ন, আপনাদের আর কি বলবো। আরে বলে ফেলুন, দেখবেন বললে মনটা একদম হালকা হয়ে যাবে। নগেন খুড়ো তোমার কথা শুনে সেই স্বপ্নের কথা বলতে রাজি হলো বরুণ জেঠু? হলো। তা কি বললো? জানেন পোস্টমাস্টার মশাই, কথা নেই বার্তা নেই, কোথা থেকে এক সাধু বাবা আমাকে স্বপ্নে রোজ দেখা দিচ্ছে। আর কি ভয়ঙ্কর তার চোখ দুটো। ওঠ নগেন, ওঠ। ও আর কতদিন তোর কাছে আমাকে এভাবে আসতে হবে বলতো? ওঠ বলছি, ওঠ। আপনি আবার এসেছেন সাধু বাবা? হ্যাঁ, আসতে বাধ্য হয়েছি, কারণ তুই আমার কথা শুনছিস না। কিন্তু কোনো কিন্তু নয় নগেন, কোনো কিন্তু নয়। একটা কথা আবার ভালো করে মন দিয়ে শুনে রাখ, যতীনের ওই সম্পত্তি আমি আর জকের মতন পাহারা দিতে পারবো না। কারণ আমাকে এবার পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে চলে যেতে হবে। যতীনটা কি নগেন খুড়ো? যতীন বারুই হলেন আমার বাবা। একসময় পাটের ব্যবসা করে অনেক বিষয় সম্পত্তি করেছিলেন। মায়ের কাছে শুনেছি বাবার নাকি 4 ঘোড়া মোহর ছিল। তো সেই মোহর এখন কোথায় গেল নগেন খুড়ো? জানি না, কারণ সেই মোহরের ঘোড়া দেখার সৌভাগ্য আমার কখনো হয়নি। আচ্ছা, ওই সাধু বাবা আপনার বাবার সম্পত্তি বলতে ওই 4 ঘোড়া মোহরের কথা বলছেন না তো, যেটা উনি এতদিন জকের মতন পাহারা দিচ্ছেন? হ্যাঁ
হ্যাঁ, এটা কিন্তু আপনি মন্দ বলেননি গো পোস্টমাস্টার মশাই। হতেই পারে সাধু বাবা ওই মোহরের কথাই বলতেছেন। কিন্তু 4 ঘোড়া মোহর উনি কোথায় পাহারা দিচ্ছেন? আচ্ছা, সেই সম্পর্কে সাধু বাবা স্বপ্নে আপনাকে কিছু বলেননি? বলেছেন, সেই ব্যাপারেও বলেছেন। কি বলেছেন? এই হরিহরপুর গ্রামের একদম উত্তর দিকে যে বাঁশ বন আছে, সেইখানেই নাকি আমার বাবা যতীন বারুইয়ের সমস্ত সম্পত্তি উনি পাহারা দিতেছেন। বাঁশ বনের সম্পত্তি? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তারপর তোমরা কি করলে বলুন জেঠু? সেই দিন রাতেই আমরা সবাই মিলে সেই বাঁশবনে যাব বলে ঠিক করলাম। রাতের অন্ধকারে কি আমাদের এই গভীর বাঁশবনে ঢোকা ঠিক হবে পোস্টমাস্টার মশাই? যদি ভয় লাগে তো আপনারা নাই যেতে পারেন, কিন্তু আমি যাবই। কি নগেন খুড়ো, আপনিও কি ভয় পাচ্ছেন নাকি? পেলেও আমাকে তো যেতেই হবে। রোজ রোজ ভয় পাবার থেকে একদিন ভয়ের মুখোমুখি হওয়া অনেক ভালো। ভালো, বেশ ভালো কথাটা বলেছেন আপনি। তাহলে আর কি, চলুন। কারণ বন্ধু হয়ে এক বন্ধুকে বিপদের মধ্যে তো ফেলে আর চলে যাওয়া যায় না। হ্যাঁ, চলুন। আয় নগেন, আয়। আমি তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করে আছি। আরে এই তো সেই সাধু বাবার গলা। আপনি ঠিক বলছেন নগেন খুড়ো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক চিনেছি পোস্টমাস্টার মশাই। এই কণ্ঠস্বর কি ভোলা যায়? সাধু বাবা, আপনি কোথায়? আরো ভেতরে ঢুকে আয়। চলুন তো দেখি। আমরা এসে গেছি সাধু বাবা। জানি। ওরে বাবা, কি ভয়ঙ্কর রূপ আপনার সাধু বাবা। ভয় পাস না। এবার বলুন সাধু বাবা, নগেন খুড়োর বাবা যতীন বারুইয়ের কোন সম্পত্তি আপনার কাছে আছে? সেটা বলবো বলেই তো নগেনকে আমি এখানে ডেকেছি। আর আমরা নগেন খুড়োকে সাহায্য করতেই ওনার সঙ্গে এসেছি। আমি জানি। এবার শোন তোরা, এখান থেকে সোজা 10 পা গেলেই একটা কালো বড় পাথর দেখতে পাবি। সেই পাথর সরালেই খোঁজ পাবি সেই গুপ্তধনের। যা, আর দেরি করিস না, যা। তার মানে এইটাই সেই কালো পাথর যার নিচে আমার বাবার ধন সম্পদ লুকিয়ে রাখা আছে। তাই তো মনে হচ্ছে নগেন খুড়ো। চলুন চলুন, এবার পাথরটা সরিয়ে দেখা যাক। আরে, এটা তো একটা সুড়ঙ্গ। চলুন তো নগেন খুড়ো, আসুন সবাই নিচে নেমে দেখি। তার মানে আমার অনুমান একদম ঠিক ছিল নগেন খুড়ো। এবার চলুন, এই 4টে মোহরের ঘোড়া নিয়ে উপরে ওঠা যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। এই 4 ঘোড়া মোহরই তো আমার বাবা যতীন বারুই আপনার কাছে রেখে গেছিলেন, তাই তো সাধু বাবা? কিন্তু সাধু বাবা, যতীন বারুই হঠাৎ এই 4 ঘোড়া মোহর আপনার কাছে কেন রেখে গেলেন? কালু ডাকাতের ভয়ে। কালু ডাকাত? হ্যাঁ, সেই সময় কালু ডাকাতের অত্যাচারে কেউ কিছু বাড়িতে লুকিয়ে রাখতে পারত না। সেই ভয়েই যতীন এক রাতে আমাকে এই মোহর দিয়ে যায় আর বলে, কালু ডাকাত পুলিশের হাতে ধরা পড়লেই এই 4টে মোহরের ঘোড়া সে নিয়ে যাবে। কিন্তু কালু ডাকাতকে পুলিশ কোনোদিনই ধরতে পারেনি। আর তাই যতীন বাবুরও এই মোহরের ঘোড়া নিতে আর আশা হয়নি, তাই তো? কিন্তু এবার এই মোহর আমি নগেনের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলাম। আর কোনো কাজ বাকি রইল না। এবার আমি মুক্ত। মুক্তি, মুক্তি আমার, মুক্তি। তারপর ওই 4 ঘোড়া মোহর আমরা সরকারের হাতে তুলে দিলাম। আর তার বিনিময়ে সরকার যে অর্থ দিল, সেই অর্থের একটা অংশ দিয়ে সাধু বাবার একটা মন্দির প্রতিষ্ঠা করা হলো ওই বাঁশবনের ভেতর। কি রে, কেমন লাগলো গল্পটা? দারুণ দারুণ। আর তোমাদের?